সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের কাছে আহ্বান জানিয়েছেন যাতে করে বৈশ্বিক লোকেরা প্রবাসীরা রেমিটেন্স অফ না করতে পারেনি। এক সময় সামরিক শক্তির মাধ্যমে সারা বিশ্বের ক্ষমতা চূড়ান্ত ছিল। যার কাছে সামরিক শক্তি বেশি তারাই অন্যান্যদের উপরে নিজেদের শাসন ক্ষমতা চালাতে পেরেছে। কিন্তু সামরিক শক্তির পতন ঘটে যায়, জ্ঞান বিজ্ঞানের সময় চলে আসে। এরপরে জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে মুসলিমরা রোমানদেরকে পতন ঘটায়, জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে ইউরোপিয়ানরা মুসলিমদেরকে পতন ঘটায়। আজকের বর্তমান সময়টা কিন্তু আবার জ্ঞান বিজ্ঞানের নেই। আজকের বর্তমান সময়টা হলো অর্থনীতির। বর্তমান সময়ে জ্ঞান বিজ্ঞান নির্দিষ্ট কিছু ডেভেলপিং কান্ট্রি ছাড়া বাকি সবার কাছেই মোটামুটি জ্ঞান বিজ্ঞান রয়েছে। কিন্তু বর্তমান বিশ্ব যেই জায়গায় দুর্বল সেটা হলো বৈশ্বিক অর্থনীতি। এখনকার সময়ের যুদ্ধ সামরিক যুদ্ধ নয়, এখনকার সময়ের যুদ্ধ জ্ঞান বিজ্ঞানের যুদ্ধ নয়, এখনকার সময়ের যেই যুদ্ধ সেটা হলো অর্থনৈতিক যুদ্ধ। যদি আপনি আমাকে প্রশ্ন করে থাকেন যে ইউরোপ আজকে বর্তমানে আমেরিকা এবং ইসরায়েল তারা কেন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে পার্থক্য করা উচিত হবে না। কেন করা হবে না সেটা আলোচনা করা সম্ভব নয়, কিন্তু আমি আপনাদেরকে সহজে বলতে চাই যে ইসরায়েল এবং আমেরিকাকে দুই জাতি মনে না করে আপনারা এক জাতি মনে করেন, তাহলে আমার আলোচনা সহজে বুঝতে পারবেন। তো ইউরোপ বাদ দিয়ে আজকে বর্তমানে আমেরিকা এবং ইসরায়েল বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী। কেন? কারণ হলো তারা সারা বিশ্বের অর্থনীতি তাদের হাতে করে নিয়েছে। সারা বিশ্বের যত রকমের পণ্য রয়েছে সকল পণ্য আজকে তাদের কুক্ষিগত এবং সকল বাজার মার্কেট শেয়ার পুঁজিবাদ তাদের অন্তর্গত। আজকে বর্তমান পর্যায়ে আমরা যা কিছুই ব্যবহার করছি প্রায় 50%-এরও অধিক আমরা এই সকল ইসরায়েলি পণ্য ব্যবহার করছি এবং আমরা সেক্ষেত্রে বাধ্য। তো বর্তমান সময়ে যে সময় চলছে সেটা হলো অর্থনীতির যুগ। এবং 2019 সালের আপনারা ঘটনা শুনে থাকবেন, 2019 সালে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল আমেরিকা এবং চায়নার মধ্যে, সেটা কোনো সামরিক যুদ্ধ নয়। সেটা কি ছিল? সেটা হলো বাণিজ্য যুদ্ধ। কিছুদিন পূর্বে শ্রীলঙ্কায় যে সরকারের পতন হয়েছে, সেই পতন কিভাবে হয়েছে? সামরিক ক্ষমতার মাধ্যমে অথবা বড় কোনো আন্দোলনের মাধ্যমে না, কেবলমাত্র অর্থনীতি ধ্বংস হয়ে যাওয়ার মাধ্যমে শ্রীলঙ্কার শাসন ক্ষমতা ধ্বংস হয়ে গেছে, তাদের পতন ঘটেছে, নতুন সরকার আবার জেগে উঠেছে। তো সেই জন্য আমরা দেখতে পাই যে বর্তমান সময়ে যদি কারো পতন ঘটাতে হয় তাহলে কেবলমাত্র অর্থনীতি দুর্বল করে দেওয়ার মাধ্যমেই যথেষ্ট। আমরা দেখতে পাই যে শ্রীলঙ্কার পতন হয়েছিল কেবলমাত্র তাদের দূরবর্তী লোকেরা রেমিটেন্স অফ করে দিয়েছিলেন, সেই জন্য। আজকেও বর্তমানে বাংলাদেশের মানুষ সেই থ্রেটের মধ্যেই রয়েছে। বর্তমান সময়ে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ 8 বিলিয়নের নিচে। যদি আমরা আমাদের পরবর্তী 3-4 মাস অর্থাৎ পরবর্তী 1 বছরও চালনা করতে চাই তাহলে আমাদের কাছে অন্তত 8-10 বিলিয়ন থাকা প্রয়োজন। প্রধানমন্ত্রী এই আন্দোলনের মাঝেই বাধ্য হয়েছিলেন চীন সফর করতে। তার উদ্দেশ্য ছিল যে তিনি চীনের কাছ থেকে 5 বিলিয়ন তিনি ঋণ নিতে পারবেন, কিন্তু চীন সেই ঋণের দাবি নাকচ করে দেয় এবং সেখান থেকে হাত ফিরিয়ে নেয়। তো সেই জন্য আমরা দেখতে পাই যে বর্তমানে বাংলাদেশের অর্থনীতি নির্ভর করছে প্রবাসীদের রেমিটেন্সের উপরে, এবং যদি প্রবাসীর রেমিটেন্স বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশ সরকার সাথে সাথে পতন ঘটে যাবে। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের কাছে আহ্বান জানিয়েছেন যাতে করে বৈশ্বিক লোকেরা প্রবাসীরা রেমিটেন্স অফ না করে এবং